আসসালামু আলাইকুম। আচ্ছা, কে আমার কথা শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাবা। একটা বিষয় হচ্ছে, আর কে কোথা থেকে ক্লাস করতেছো, কে কোন জায়গা থেকে এবং কোন ইউনিট থেকে পরীক্ষা দিবা আমাকে একটু কাইন্ডলি জানাবা। আর সাউন্ডটা ক্লিয়ার কিনা ভাই, একটু সবাই একটু আমাকে কাইন্ডলি একটু জানাবা। আচ্ছা, আমি আসলে এখনো শুনতে করতে পারতেছি না। তোমরা একটু কাইন্ডলি দেখো যে তোমাদের এইগুলো পাচ্ছ কিনা। এসিটা অফ রাখো। এই তো দেখতেছি না। আমার একটু হচ্ছে, কাইন্ডলি তোমরা একটু দেখবে যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। এখানে তো কোনো নোটিফিকেশন আসতেছে না। সাকিব, দেখো তো ওরা কি আসছে, ইসিতে আসছে, কতজন আসছে? 8 জন। আচ্ছা, তোমরা তোমাদের ক্লাসটা একটু সবার সাথে শেয়ার করো, দেন আমরা ক্লাসটা শুরু করব। তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডের সাথে এবং যারা তোমাদের পরিচিত আছে সবাইকে একটু মেনশন করো, আমরা দেন ক্লাস স্টার্ট করব। সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কাইন্ডলি নোটিস করো, ওখানে বলো, লিংকে বলো। সাউন্ড কম আসতেছে একটু। আচ্ছা, সাউন্ড এখানে এক্সট্রা তোমাদের হচ্ছে হওয়ার একটা কারণ আছে। এক্সট্রা তোমার হচ্ছে মাউস ইউজ করা হচ্ছে না। আমি চেষ্টা করব একটু বড় জোরে বলার জন্য। রবিল ভাইকে ফোন দিব, ফোন দিয়ে বলি না, এখন হচ্ছে ক্লিয়ার আছে কিনা। আর তোমরা একটু দেখো তোমাদের ফ্রেন্ডদের কাছে বিষয়গুলো একটু শেয়ার করে দাও। আচ্ছা, দেখো এটাই ডিলিট করে দিতে পারো কিনা। আমরা দেন হচ্ছে আমাদের ক্লাসটা এখনই ভালোভাবে স্টার্ট করবো ইনশাআল্লাহ। ভিডিও কি হয়ে গেছে নাকি? কতজন এসেছে? 14 জন। কত? 14। দেখো এটা দিয়ে যাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, সাউন্ড কম। আচ্ছা একটু ওয়েট করো, এই যে এটা একটু দেখো তো। হ্যাঁ, দেখো তো এখন শোনা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছ ভালোভাবে? এখন ক্লিয়ার শুনতে পাচ্ছে? না, এখনো কিছু আসে নাই। বুঝিনি। কনেক্ট এখনো কিছু করে নাই। আচ্ছা, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো, আমরা এখনই শুরু করে দেবো। এটা দেখো হচ্ছে লিংকে যাওয়া যাচ্ছে কিনা। তোমার ফোনটা নিয়ে আসলে করলে ভালো হইতো। ওয়াইফাই এখানে। না, ওয়াইফাই নেই, আরিফ ভাই ওখানে আছে। আচ্ছা, সো আমাদের আজকের সেমিনার ক্লাসটা গাইডলাইন মূলক ইংলিশ ক্লাসের প্রথমে যে বিষয়টা নিয়ে আমি করব, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ওমর ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত আছি, ফাইনাল ইয়ারে আছি এবং তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এখন একটা বিষয় হচ্ছে, তোমাদের পরীক্ষার খুবই অল্প দিন বাকি আছে, খুবই কম সময়। কোনো কমেন্ট হলে আমাকে একটু জানাও, হ্যাঁ, আর ওদের কমেন্টগুলো। তো বিষয়টা হচ্ছে যে এই যে সংক্ষিপ্ত একটা টাইমে যারা খ ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু খুবই মাত্র কয়েকটা দিন টাইম আছে, 22 থেকে 23 দিন সময় আছে। তো এই 22 থেকে 23 দিন টাইমের মধ্যে তুমি তোমার এই যে হিউজ একটা সিলেবাস তুমি কিভাবে করবা সেই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তোমাদের একটু সাজেশন দিব যে আসলে এই লাস্ট টাইমে তোমরা কিভাবে পড়াশোনা করবা। আমি তোমাদের কমেন্টগুলো আসলে করতে পারতেছি না, কারণ আমার কাছে সেকেন্ড কোনো ফোন নেই। এই জন্য আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা একটু কাইন্ডলি বলো, আমি চেষ্টা করব ওখান থেকে উত্তর করার। সাকিব, কোনো প্রশ্ন হলে আমাকে বলো। হ্যাঁ, আমি আগে তোমাদের সাজেশনগুলো দিয়ে নেই, দেন আমি হচ্ছে সরাসরি আমি নিজেই তোমাদের কোশ্চেনগুলো নিব। আগে নিজে আমি সাজেশন দিচ্ছি, দেন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার কথা শেষে তোমরা অবশ্যই তখন প্রশ্ন করো। আর তোমরা কি কোথা থেকে করতেছো এবং তোমাদের কোন ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ এটা আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা, একটা বিষয় দেখো, তোমাদের পরীক্ষাতে 3টা ইউনিট মানে হচ্ছে ইংলিশে, দেখো এই যে আমরা যে ইংলিশ টপিকটা পাচ্ছি, এই ইংলিশের আমাদের হচ্ছে 3টা পার্ট থেকে প্রশ্ন হবে, মানে 3টা পার্ট আমাদের পড়তে হবে। একটা হচ্ছে তোমরা যারা ধরো
গ্রামার পার্ট থেকে পড়তে হবে, মানে প্রত্যেকটা ইউনিটের জন্য গ্রামার পার্টটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। প্লাস তোমাদের পড়তে হবে কোনটা, মেমোরি পার্ট। মেমোরি পার্ট বলতে কি কি আছে তোমার, মেমোরি পার্টের মধ্যে তোমাদের আছে ভোকাবুলারি আছে, প্রিপজিশন আছে, গ্রুপ ভার্বস, ইডিয়ম ফ্রেজ, এইগুলো। এন্ড দেন তোমাদের আরেকটা পার্ট করতে হবে যেটা ঢাকা ভার্সিটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইটিং পার্ট। তো দেখো আমি এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমাদের গ্রামার পার্টের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে। আমি প্রথমে গ্রামার বলবো, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ধরো আর্টসের স্টুডেন্টদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বলতে পারো বাইবেল। মানে তুমি যদি ইংরেজিতে ভালো, মানে টেক্সট বুক, ইংরেজি বলতে টেক্সট বুকটা বাইবেল, টেক্সট বুকটা যদি ভালো করতে পারো ইনশাআল্লাহ আশা করা যায় যে তুমি ইনশাআল্লাহ ঢাবিতে ধরো অর্ধেক চান্স পেয়ে যাচ্ছ বা পেয়ে যাবা, এটা আশা করা যায়। এখন সেকেন্ড বিষয় দেখো, আমরা প্রথমত গ্রামার নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে মেমোরি পার্ট নিয়ে আলোচনা করব, রাইটিং নিয়ে আলোচনা করব, এন্ড দেন তোমাদের টেক্সট বুকগুলো নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো তোমাদের গ্রামার পার্টের ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে, গ্রামার পার্টের একদম প্রথম যে বিষয়টা সেটা কি বলতো, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ পার্ট থেকে তোমাদের কোনগুলো পড়তে হবে। দেখো পার্টস অফ স্পিচ পার্ট থেকে আমাদের পড়তে হবে মূলত ধরো নাউন পড়তে হবে। নাউন থেকে অনেক সময় প্রশ্ন আসবে বিভিন্ন ভার্সিটিতে, আর স্পেশালি ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয়। প্রোনাউন থেকে প্রশ্ন হইতে পারে এবং ধরো অ্যাডজেক্টিভ থেকে হইতে পারে। এন্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট ইজ তোমাদের প্রিপজিশন। তোমরা লিখে নাও, সাজেশন আমি লিখে দিচ্ছি যে 100% গ্যারান্টেড প্রিপজিশন থেকে অ্যাট লিস্ট 1 থেকে 3টা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। কত সময় যাচ্ছে দেখি দেখো, যে প্রিপজিশনে এটা তো আপনার একটা উল্টা হয়ে গেছে, তোমরা এই করো। ফোন তো এইভাবে করা যাবে না, ফোন তো এদিক করা যাবে না, এই তো করা যেত। আচ্ছা তোমরা ফোনটাকে উল্টায় নাও, দেখো। তো বিষয়টা হচ্ছে যে প্রিপজিশন থেকে 100% তোমাদের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তোমরা প্রিপজিশনটা অবশ্যই করবা ইনশাআল্লাহ, প্রিপজিশন থেকে আমাদের 100% প্রশ্ন আসবে। আচ্ছা এখন অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব থেকে আমাদের প্রশ্ন ইনশাআল্লাহ আসতে পারে, গ্রামার। তাহলে আমি তোমাদের পার্টস অফ স্পিচ থেকে একটা আইটেম দিচ্ছি, যে আইটেম থেকে 100% কোশ্চেন আসবে সেটা হলো প্রিপজিশন। 1 থেকে 3টা প্রশ্ন, যারা কমার্সের আসো তাদের 3টা প্রশ্ন আসবে, এবং যারা আর্টসের আসো তাদের হচ্ছে 1 থেকে 2টা প্রশ্ন আসবে। এসে দিয়ে দাও, 1 থেকে কয়টা আসবে, 2টা আসবে। আচ্ছা দেখো আমাদের পরবর্তী আইটেম সেটা হচ্ছে আমি বলবো গ্রামারের জন্য 2 নাম্বার আইটেম হচ্ছে আর্টিকেল। তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো এবং কমার্স বা ডি ইউনিটের সবার জন্য আর্টিকেল আইটেমটা খুব ইম্পর্টেন্ট। আমি বলতে পারি যে অনেক বছর তোমরা যারা কোশ্চেন ব্যাংক করছো তারা জানো যে আর্টিকেল আইটেম থেকে প্রায় প্রত্যেক বছরই কি এসে থাকে, প্রশ্ন এসে থাকে। আচ্ছা সাউন্ডটা আসলে এখানে আমার কাছে এক্সট্রা সাউন্ড নেই, সেই জন্য আসলে সাউন্ড একটু শুনতে কষ্ট হচ্ছে। তোমরা ইয়ারফোনটা বা লাউড স্পিকার দিয়ে শোনো। তো বিষয় দেখো আমাদের যে বিষয়টা গেল, তাহলে আর্টিকেল আইটেমটা তোমরা এখন কি করবা, আর্টিকেল আইটেমটা ভালোভাবে পড়বা। তোমাদের যে টেক্সট বই আছে টেক্সট বই থেকে পড়বা, প্লাস তোমরা যে যে গ্রামার বই নিজেরা এতদিন পড়ছো এই বিষয়গুলো রিভাইজ দিবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেন দেখো আমাদের আরেকটা আইটেম হলো নাম্বার। নাম্বার থেকে আমাদের জেনারেলি ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হবে না, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। আশা রাখি ইনশাআল্লাহ প্রশ্ন হবে না। তবে তুমি যদি গুচ্ছতে পরীক্ষা দাও বা অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দাও, রাজশাহীতে বা চিটাগং, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এন্ড যারা মেডিকেল অলরেডি হয়ে গেছে, মেডিকেলে ধরো 80 নাম্বার থেকে প্রশ্ন আসে। তো আমরা পরবর্তী আইটেম যেটা আসবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদের বলি প্রায় প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রত্যেক বছর রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসে। এখন তুমি যখন পড়তে যাবা রাইট ফর্ম অফ ভার্বের কোন বিষয়গুলো পড়বা, ফার্স্ট অফ অল তোমরা আলাদা আলাদা টপিক পড়বা, যেমন সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এটা আলাদাভাবে পড়বা, সাবজাংটিভ আলাদাভাবে পড়বা, টেন্স আলাদাভাবে পড়বা, প্লাস কন্ডিশনাল সেন্টেন্স। দেখো এই প্রত্যেকটা আইটেম থেকে ঢাবিতে আলাদা আলাদাভাবে প্রশ্ন হয়, মানে এই আইটেমগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এন্ড রাইট ফর্ম ভার্বের পুরো টপিকটা তোমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালোভাবে পড়বা, কারণ পরীক্ষাতে এটা নিয়ে প্রশ্ন হবে। So right form verb is the most important topic for your admission test. I hope that you will take much more preparation for this. তোমরা অবশ্যই এটার জন্য বেস্ট প্রিপারেশন নিবা। তো এখন দেখো রাইট ফর্ম ভার্ব গেল,
দেন তোমাদের আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। একটা জিনিস মাথায় রাখো, দেখো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা যেটা বলবো, দেখো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই আইটেমটা তোমাদের যে শুধুমাত্র এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু এমন না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাদের রাইটিং পার্টে কোন কোন পার্ট থেকে প্রশ্ন হবে, যে তারা কিন্তু এমনিতেই তোমাদের প্রশ্ন করবে না, তারা তোমাদের প্রশ্ন অটোমেটিক অলরেডি দিয়ে দিয়েছে যে এই টপিকগুলো থেকে কোশ্চেন হবে। আমি তোমাদের যেটা বলি, এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই পার্টটা তোমাদের এমসিকিউ এর জন্য যেমন ইম্পর্টেন্ট, প্লাস এইখান থেকে রাইটিং থেকে প্রশ্ন আসতে পারে, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অথবা তোমাদের ভয়েস চেঞ্জ আসতে পারে। তোমরা জানো ভয়েস থেকে প্রায় প্রত্যেক বছর ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয়, প্রায় প্রত্যেক বছরই হয়। সো আমি আশা রাখবো তোমরা এখান থেকে যে তিনটা পার্ট আছে, একটা হলো ডিগ্রি থেকেও প্রশ্ন হয়, ভয়েস থেকে প্রশ্ন হয়, প্লাস সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা এমসিকিউতে না আসলেও আমি আশা রাখি যে ইনশাআল্লাহ তোমাদের রিটেন পার্টে এই পার্ট থেকে প্রশ্ন হবে। সো তোমরা এই পার্টগুলো যে বইগুলো পড়ো খুব সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিবা, যে তোমাদের যে প্রবলেমগুলো আছে এই বিষয়গুলো ভালোভাবে দেখে নিবা। আচ্ছা, তো দেখো আরেকটা বিষয় আছে, সেটা হলো মিসসেলেনিয়াস। আমি এই পার্টটাকে মূলত রাখি বিভিন্ন জিনিস আছে, যে বেসিক্যালি যেগুলো বললাম এগুলোর বাইরেও আরো কিছু বিষয়, যেমন ট্যাগ কোশ্চেন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম প্রশ্ন আসে, বলা যায় আসে না বললেই চলে। সো তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমরা অন্য ভার্সিটির জন্য ট্যাগ কোশ্চেনগুলো করতে পারো চাইলে, কিন্তু তোমাদের ঢাকা ভার্সিটির জন্য ট্যাগ কোশ্চেনটা লাগবে না। এখন পরবর্তী আইটেম দেখো, ট্যাগ কোশ্চেন ছাড়াও আমাদের আরেকটা পার্ট আছে রিডান্ডেন্সি এরর্স। তোমাদের স্যাররা হয়তো পড়িয়েছেন, রিডান্ডেন্সি এরর্স থেকে তেমন প্রশ্ন হয় না। সো রিডান্ডেন্সি এরর্সটা তোমরা চাইলে পরে একটু দেখে রাখতে পারো, পরীক্ষায় হয়তো আসবে না, বাট তোমরা অবশ্যই এই পার্টটা দেখে রাখবা, কারণ কোনটা টপিক থেকে প্রশ্ন হবে এটা বলা যায় না। এন্ড দেন আমি আরেকটা বলবো, আরেকটা আইটেমের নাম হচ্ছে এমবেডেড কোশ্চেন। তোমরা অলরেডি দেখছো, কারণ তোমরা কয়েকদিন পরে পরীক্ষা দিবে, তোমরা জানো এমবেডেড টপিকটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, সো লেস ইম্পর্টেন্ট। আমি মনে করি যে শুধু একটু দেখে রাখবা। বাট এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ইউর অ্যাডমিশন টেস্ট, তোমরা গত বছরের কোশ্চেন ব্যাংক দিয়েছো, অ্যাপোজিটিভ থেকে একটা প্রশ্ন আসছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অ্যাপোজিটিভ থেকে একটা প্রশ্ন আসছে কেমন, যেমন মাই আন্ট, কমা, হু লিভস ইন সিলেট, কমা, ইজ আ ডক্টর। এই প্রশ্নটা তোমাদের ঢাবিতে আসছে। তোমরা এই সেম উদাহরণ তোমাদের টেক্সট বইতে আসছে। কি উদাহরণ ছিল দেখো তো, মাই মাদার, কমা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, কমা, ডাজন্ট ওয়ান্ট মি। আমেরিকা থেকে এই চ্যাপ্টারটা একদম হুবহু লাইন। সো টেক্সট বইটা কতটুকু ইম্পর্টেন্ট আমি পরে যখন টেক্সট বই সম্পর্কে বলি তোমরা বুঝতে পারবে। তো দেখো আমাদের বুঝতে পারলাম এই যে বিষয়গুলো অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ আমাদের পড়তে হবে অ্যাডমিশনের জন্য, এই টপিকটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা টপিক আছে যেটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টপিকটা খুবই সোজা একটা টপিক, বাট মাঝে মাঝে এই নমিনাল দ্যাট ক্লজ থেকে প্রশ্ন এসে থাকে। সো তোমরা নমিনাল দ্যাট ক্লজটা দেখে রাখবে, এটা সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে বা 20 মিনিট লাগবে তোমার দেখতে। আচ্ছা, এখন পরবর্তীতে যে আমরা টপিক আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কি আছে তোমাদের অ্যানালজি। আমি তোমাদের বলি যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের অ্যানালজি থেকে ইনশাআল্লাহ, আচ্ছা অ্যানালজি থেকে ইনশাআল্লাহ তোমাদের কোনো মানে প্রশ্ন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্লাস সব ভার্সিটিতেই কমার্সের স্টুডেন্টদের মাস্ট ভেরি ইম্পর্টেন্ট। বাট যারা আর্টসের আছো তারা আমি অবশ্যই বলবো তাদের জন্য যারা সাজেশন, যে তোমরা অবশ্যই এই অ্যানালজি পড়তে গিয়ে এখন সময় নষ্ট করবে না, কারণ এই সময়টুকু এখন নেই। অ্যানালজি থেকে ঢাকা ভার্সিটির ইতিহাসে ক্ষয় ইউনিটে প্রশ্ন আসেনি, আমি যতটুকু দেখেছি অনেকগুলো সাল 10-20 বছরের মধ্যে আর্টসের ইউনিটে মানে যারা মানবিক শাখায় আসো তাদের কোনো প্রশ্ন হয়নি অ্যানালজি থেকে। সো যারা আর্টসের স্টুডেন্ট তারা অ্যানালজি টপিকটা চাইলে ঢাকা ভার্সিটির জন্য বাদ দিতে পারো, কিন্তু চিটাগং ভার্সিটিকে বা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যানালজি থেকে প্রশ্ন হয়। সো এই বিষয়টা তোমরা মাথায় রাখবা, অ্যানালজি টপিকটা তোমরা চাইলে কি করতে পারো, বাদ দিতে পারো। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় নিয়ে তোমাদের বলবো, সেটা হচ্ছে
তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা টপিক থেকে প্রশ্ন হয়, যেটা কি বলতো, এগ্রিমেন্ট, যেমন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। যেমন ওই তোমার বলে হি ইজ আ স্টুডেন্ট অ্যান্ড সো অ্যাম আই, এই যে সো টু অলসো, এই ধরনের যে টপিকটা আছে এটাই হচ্ছে তোমার এগ্রিমেন্ট টপিক। এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার প্রশ্ন এসে থাকে, এবং তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো তাহলে পেয়ে যাবা। আমাদের হচ্ছে 2015-16 সেশনে এই প্রশ্ন আসছিল একটা। আচ্ছা, আরেকটা টপিক তোমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট বলবো না, মোটামুটি দেখে রাখতে পারো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় চিটাগংয়ের জন্য ফ্রেজ অ্যান্ড ক্লজ, স্পেশালি ফর রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রেজ এবং ক্লজ থেকে অনেক প্রশ্ন এসে থাকে। সো তোমরা রাজশাহী ইউনিভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে, তারা অবশ্যই ফ্রেজ এবং ক্লজ এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে রাখবা। আশা করি ফ্রেজ এবং ক্লজটা তোমাদের অনেক হেল্প করবে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে ইনশাআল্লাহ, রাজশাহী ইউনিভার্সিটির জন্য এবং চিটাগং ইউনিভার্সিটির জন্য। বা ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রেজ থেকে বেসিক্যালি কোনো প্রশ্ন এইভাবে আসে না। আচ্ছা, দেন দেখো আরেকটা গ্রামারের টপিক আছে, ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার ইজ লেস ইম্পর্টেন্ট টপিক, এই প্রশ্নটা খুব বেশি আসে না। তোমরা অন্যান্য ভার্সিটির জন্য জাস্ট একটু দেখে রাখতে পারো। আমি একটা জিনিস তোমাদের বলি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ তোমরা কিন্তু একবারই পাবা। সো লাইফ ইজ ওয়ান, ঢাকা ভার্সিটি ইজ ওয়ান, তোমাকে এই সুযোগ একবারই দেওয়া হবে। তারাই ভাগ্যবান হবা যারা ধরো ওই 1 ঘন্টা টাইমটাকে বেস্ট ইউটিলাইজ করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য তোমাদের স্বপ্নের একটা জায়গা। আমরা যেখানে আছি ইনশাআল্লাহ, আমরা এই যে ঢাকা ভার্সিটিতে অবস্থান করতেছি, আমরা জানি এই আলো বাতাস সত্যি অনেক ভালো লাগার বিষয়। এটা আমাদের নিজেদের স্বপ্ন ছিল, আমরা আল্লাহর রহমতে সেখানে যেতে পারছি। এখন ধরো আমাদের মাধ্যমে আমাদের অনেক ছোট ভাই বোনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তো আমরাও চাই তোমরা যারা আমাদের ছোট ভাই বোন আছো, তোমরা ঢাকা ভার্সিটিতে আসো, তোমাদের সাথে আমাদের টিএসসি দেখার জন্য হলে দেখা হবে, আড্ডা হবে। এখন বিষয় দেখো, সার্বিকভাবে আমি যে টপিকটা বললাম গ্রামারের জন্য, ও আচ্ছা আরেকটা টপিক, ইম্পর্টেন্ট টপিক আমি বাদ দিয়েছি, সেটা হলো ন্যারেশন। শোনো, ন্যারেশন আইটেম থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয় এবং এইটার সাথে অন্য বিষয়গুলো অ্যাড করে দিতে পারে। যেমন ধরো হি সেড টু মি আই উড রেদার, তো আই উড রেদার এর পরে ভার্বের বেস ফর্ম হবে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, মানে গ্রামারের একদম খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের রাখতে হবে। এখন বলি কয়টা প্রশ্ন। আচ্ছা আরেকটা শেষ করি, কারেকশন। তুমি যদি গ্রামারের সম্পূর্ণ টপিক ভালোভাবে পারো, গ্রামারের পুরো টপিক ভালোভাবে পারো, তাহলে আশা রাখি ইনশাআল্লাহ কারেকশনটাও তুমি পারবা। কারেকশন হলো পুরো পূর্ণাঙ্গ টপিকের উপর একদম সারাংশ বা সামারি বলতে পারো। আচ্ছা, তোমাদের আরেকটা কোশ্চেন আমি আউট করে দিচ্ছি, যে ঢাকা ভার্সিটিতে এটা থেকে 100% প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। কি বললা বলো তো? ফিগার অফ স্পিচ মানে এই ফিগার অফ স্পিচ, সিমিলি, মেটাফর, হাইপারবোলি, পার্সনিফিকেশন, এই আইটেম থেকে ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন 100% আসবে, এটা লিখে রাখতে পারো। এটা কাদের জন্য? ফর আর্টস, মানবিক শাখার জন্য। কমার্সে কিন্তু এই ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন হবে না। মানে যারা মানবিক শাখার স্টুডেন্ট আছো তাদের অবশ্যই এই ফিগার অফ স্পিচটা ভালোভাবে পড়তে হবে। এটা খুবই সোজা একটা আইটেম, তোমরা একটু ভালোভাবে পড়বা, 100% একটা প্রশ্ন কমন পাবা। আচ্ছা, এন্ড দেন ফাইনালি আমি বলি পিন পয়েন্ট ইরোডস। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটির জন্য তোমাদের পিন পয়েন্ট ইরোডসটা লাগবে। সো আমি আশা রাখি পিন পয়েন্ট ইরোডসটা তোমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা বা চিটাগং পরীক্ষা দিবা, এই বিষয়গুলো একটু ভালোভাবে মাথায় রাখবা যে আমাদের এইগুলা পড়তে হবে। আচ্ছা, সো আমি আশা রাখি যে তোমাদের এই ভিডিওটা থাকবে গ্রামারের জন্য কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, তোমরা প্রয়োজনে ভিডিওটা আবারও দেখে নিও পেজ থেকে। তো দেখো গ্রামারে ইনশাআল্লাহ এইগুলো তুমি যদি পড়ো ভালোভাবে, তাহলে একটু আবার বলি, দেখো প্রিপজিশন ভালোভাবে পড়বা, রাইট ফর্ম অফ ভার্বস, দেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, দেন তোমার ফিগার অফ স্পিচ, এই আইটেমগুলো পড়লে গ্রামার থেকে প্রশ্নই হয় বড়জোর তোমার 5টা থেকে 8টা সর্বোচ্চ। যদি বড়জোর হয় সর্বোচ্চ 5 থেকে 8টা। তুমি যদি এইগুলা পড়ো ইনশাআল্লাহ আশা রাখা যায় যে তোমার গ্রামার ফুল কমন আসবে। আচ্ছা,
এখন দেখো আমি কিন্তু শুধু এতক্ষণ গ্রামারের কথা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা অন্যান্য ভার্সিটির জন্য। এখন আমি বলবো তোমার মেমোরি পার্টগুলো কি কি পড়তে হবে এই টাইমের জন্য। আমি ঢাকা ভার্সিটিতে যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমাদেরকে স্পেশালি নোট করে বলতেছি, তোমরা একটু ভালোভাবে মাথায় রেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের টেক্সচুয়াল মানে ওয়ার্ড মিনিং, যত ওয়ার্ড মিনিং আসুক, সেটা সিনোনিম হোক আর অ্যান্টোনিম হোক, ইনশাআল্লাহ টেক্সট বই থেকেই হবে। আশা রাখি ইনশাআল্লাহ এর বাইরে থেকে হবে না। টেক্সট বুক, তোমরা গত বছরের প্রশ্ন দেখছো, ইমানসিপেশন 1 নম্বর অধ্যায় থেকে আসছে। দেন আবার দেখো লাউডেড, এই ওয়ার্ডটাও টেক্সট বই থেকে আসছে। সো তোমরা মাথায় রাখবা তোমাদের যতগুলা বই কোশ্চেন হোক না কেন, সিনোনিম অ্যান্টোনিম, আর্টসের স্টুডেন্টদের বলি এটা হচ্ছে তোমাদের টেক্সট বই থেকেই আসবে। আচ্ছা, যারা কমার্সের স্টুডেন্ট আছো তোমাদের টেক্সট বইগুলো পড়তে হবে, প্লাস তোমরা সাইফোর স্টুডেন্ট ভোকাবুলারিটা ভালোভাবে পড়বা, এটা তোমাদের হেল্প করবে আশা রাখা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আইটেম জেনারেল আইটেম থেকে প্রশ্ন হইতে পারে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই আইটেমটা তোমাদের জন্য বলতে পারো যে একটা লিক, আমি কোশ্চেন লিক করার মতন, যে এই আইটেম থেকে 100% প্রশ্ন আসবে। সো তুমি কিভাবে পড়বা এই টাইমের মধ্যে, এটা তোমার এখন তুমি বুঝে নিবা যে আমাকে এইভাবে শেষ করতে হবে। আচ্ছা, এখন দেখো গ্রুপ ভার্বস, তোমরা জানো গ্রুপ ভার্ব একটা টপিক আছে। গ্রুপ ভার্ব এবং ইডিয়মস এন্ড ফ্রেজ, এই দুইটা আইটেমের মধ্যে একটা আইটেম থেকে প্রশ্ন হবে। বেসিক্যালি গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে গ্রুপ ভার্ব থেকে প্রায় প্রত্যেক বছর এটা একটা কমন আইটেম ধরতে পারো। আমাদের যেমন আসছিল পোস্টপন মানে কল অফ মানে কি তোমার পোস্টপন করা, ক্যান্সেল, এই বিষয়গুলো আমাদের কল অফ আসছিল। সো গ্রুপ ভার্ব ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ ইন ইউর অ্যাডমিশন টেস্ট, স্পেশালি ফর বি ইউনিট এন্ড সি ইউনিট এন্ড ইউনিট। এই ইউনিটের বিষয়টা ওই রকম ভাবে ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে তোমার এই স্পেশালি বি এবং সি এর জন্য তোমাদের এই গ্রুপ ভার্ব আইটেমটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো আরেকটা কোশ্চেন আমি তোমাদের আউট করে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সলেশন বা প্রোভার্বস, এই দুইটা বিষয়, ট্রান্সলেশন অর প্রোভার্বস। ট্রান্সলেশন থেকে প্রশ্ন করতে পারে। আচ্ছা, আবার কি করতে পারে, প্রোভার্বস থেকে প্রশ্ন করতে পারে। একটা আইটেম তোমরা যে কোনো একটা বই মাস্টার্স পড়ো বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস পড়ো অর ইংলিশ সস পড়ো অর কম্প্যাক্ট, যে বই পড়ো না কেন তোমাদের উচিত হবে যে এই যে ট্রান্সফরমেশন তোমার হলো ট্রান্সলেশন এবং প্রোভার্বস আইটেমটা কি করা, শেষ করা ভালোভাবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আরেকটা প্রশ্ন আর্টসের ইউনিটের জন্য এটা 100% এবং কমার্সের ইউনিটের জন্য 100% এটা শিওর থাকো ইনশাআল্লাহ। যদি ধরো অ্যাক্সিডেন্ট না হয় প্রশ্নটা আসবে স্পেলিং থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। আর বেসিক্যালি আমি সাজেশন করি সেটা হচ্ছে টেক্সট বই পড়ো, টেক্সট বই থেকে ইনশাআল্লাহ আশা রাখি যে তোমাদের টেক্সট বই থেকেই কমন আসবে। ওকে, আচ্ছা এখন একটা বিষয় দেখো, তোমাদের যে এতদিন টাইম এতটা সময় পেয়েছো, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখে থাকো, তোমাদের অনেক প্রশ্ন হয় কোন জায়গা থেকে বলো তো, কোশ্চেন ব্যাংক থেকে। কোশ্চেন ব্যাংক তোমাদের বলি, যারা কোশ্চেন ব্যাংক পড়ছো তোমরা কি করবা, এই পুরো কোশ্চেন ব্যাংকটা আবার রিভাইজ দিবা। বি ইউনিট, বি ইউনিট, ডি ইউনিট এবং কিসের বিসিএস কোশ্চেন ব্যাংক। আমি আবারও বলতেছি, রিমাইন্ড, বি ইউনিট, ডি ইউনিট, বিসিএস কোশ্চেন ব্যাংক। যারা কমার্সের আছো তারা সি ইউনিটের কোশ্চেন ব্যাংক সহকারে পড়বা। অ্যান্ড তোমরা 2016-17 সালের কোশ্চেন দেখো, দ্য ইজিপশিয়ান, এই টাইপের একটা প্যাসেজ আসছিল যেটা হুবহু বিসিএস কোশ্চেন থেকে তুলে দেওয়া। এছাড়াও প্রায় প্রত্যেক বছরই দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনেক প্রশ্ন হয় ঢাকা ভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অথবা বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে। সো সবাই তোমাদের পড়া যেগুলো আছে এটা 2-1 দিন করে রিভাইজ দিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মেমোরি পার্টের বিষয়গুলো আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি যে তোমাদের এই বিষয়গুলো মেমোরি পার্টের জন্য পড়তে হবে। এখন দেখো আমাদের পরবর্তী বিষয় কি আছে, আমাদের রাইটিং পার্ট। এইটা তোমরা কি পড়বা, তোমাদের কোথা থেকে প্রশ্ন হবে, তোমরা কিন্তু এখন জানো, অলরেডি জানো, তোমাদের স্যার পড়াচ্ছেন, রবিউল স্যার অনেক ভালো গাইডলাইন করতেছেন, তোমাদের এক্সাম নিচ্ছেন। তো দেখো রাইটিং পার্টের আমি যে সাজেশনটা দিচ্ছি ইনশাআল্লাহ আশা রাখি এর মধ্যেই প্রশ্ন হবে। দেখো আমাদের বেসিক্যালি প্রশ্ন হয় একটা, সেটা হচ্ছে
সিন কম্প্রিহেনশন। এটা থেকে প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। আসলে পরে তোমার এমসিকিউ সিকিউ এটা আসতে পারে। রাইটিং পার্টের আমাদের ঢাবি থেকে যে সিলেবাসটা দেয়া, মানে একটা আউটলাইন দেওয়া আছে যে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, আমি সেখান থেকেই বলতেছি। 1 নাম্বার টপিকটা হচ্ছে তোমার কি, যে সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশন তোমাদের টেক্সট বই থেকে হতে পারে, টেক্সট বইয়ের বাইরে থেকে হতে পারে। মানে এটা যে শুধু টেক্সট বই থেকে হবে বিষয়টা এমন না, তোমাদের টেক্সট বইয়ের বাইরে থেকে ইনশাআল্লাহ হতে পারে। আচ্ছা, সেকেন্ড বিষয় আমাদের 2 নাম্বার টপিক, একটা হলো সিন কম্প্রিহেনশন টেক্সট বুক অর উইদাউট টেক্সট বুক। 1 নাম্বার টপিক রাইটিং এর, 2 নাম্বার টপিক গুলি শর্ট প্যারাগ্রাফ। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রাইটিং কিন্তু একটা ভার্সিটিতেই আছে, জাস্ট মনে রাখবে একটা ভার্সিটিতে রাইটিং আছে। এবং তোমরা যদি লতে চান্স পাও হয়তো রাজশাহী ভার্সিটিতে রাইটিং নিবে। তো দেখো, শর্ট প্যারাগ্রাফের জন্য আমি তোমাদের 5-6টা প্যারাগ্রাফ বলতেছি, আমায় আশা রাখি ইনশাআল্লাহ হয়তো বা এর মধ্যে আসতে পারে, বাইরে থেকেও দিতে পারে, বাট মোস্ট প্রবাবল 4-5টা প্যারাগ্রাফ বলে দিচ্ছি আমি। 1 নাম্বার হলো 100 ইয়ার বার্থ সেলিব্রেশন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুজিব বর্ষ। দেন 100 ইয়ার তোমার হচ্ছে বার্থ সেলিব্রেশন অফ তোমার ঢাকা ইউনিভার্সিটি অর অ্যানিভার্সারি, 100 ইয়ার অ্যানিভার্সারি অফ ঢাকা ইউনিভার্সিটি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ। 2 নাম্বার হচ্ছে পদ্মা ব্রিজ। এখান থেকে প্রশ্ন এমন হতে পারে যে দা কন্ট্রিবিউশন অথবা দা সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ পদ্মা ব্রিজ। 3টা। 4 নাম্বার হচ্ছে করোনা ভাইরাস। কি বললাম? করোনা ভাইরাস। এটা খুব সুন্দর ইম্পর্টেন্ট পড়তে হবে। এন্ড দেন তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে অনলাইন এডুকেশন। কি বললাম বলো তো? অনলাইন এডুকেশন। 5টা। আরেকটা বলবো সেটা হচ্ছে মেট্রো রেল। কি বললাম? মেট্রো রেল। সো এই যে 6টা আইটেম বললাম, এবং এর বাইরে তোমাদের টেক্সচুয়াল কিছু প্যারাগ্রাফ আছে, ধর অ্যাডোলিসেন্স আসতে পারে, ফুড অ্যাডাল্টারেশন আসতে পারে, বা এই বিষয়গুলা আমি আশা রাখি ইনশাআল্লাহ হয়তোবা তোমাদের এই টাইপের প্যারাগ্রাফগুলাই পরীক্ষায় আসতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্ট ইজ মুজিব বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, মেট্রো রেল, করোনা ভাইরাস, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা এগুলো মাথায় রাখবা, সবাই নোট করে পড়ে নিবা। আচ্ছা, আমাদের রাইটিং এর আরেকটা বিষয় আছে যেটা গত বছর প্রশ্ন হয়নি, এক্সপ্লানেশন রাইটিং। কি বললাম বলতো? এক্সপ্লেনেশন রাইটিং। এই যে ব্যাখ্যা লেখা, যেমন ধরো ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন তোমাদের দিতে পারে যে ইউ আর জাস্ট ইওর ইন্টেলিজেন্স। এই প্রশ্নটা, এই লাইনটাকে ব্যাখ্যা করো। তো তোমাদের বইয়ের আলোকে কল্পনা চাওলা কি বোঝাতে চেয়েছে এই বিষয়গুলো তোমাদের কি করতে হবে? ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে কি করতে হবে? পড়তে হবে। আচ্ছা, দেন পরবর্তী বিষয়টা দেখো, আমাদের পরবর্তী আইটেমটা কি দেখো তো, যে আমাদের যে আইটেমটা আছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। কি বলো বলতো? রিঅ্যারেঞ্জ। সো তোমাদের রিঅ্যারেঞ্জটা গত বছর ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয়নি, কিন্তু এই বছর আশা করি হয়তো আসলেও আসতে পারে, নাও দিতে পারে, আসতে পারে। সিলেবাস আছে, আউটলাইন দেওয়া আছে, হয়তো এটা থেকে প্রশ্ন আসতে পারে। এখন পরবর্তীটা দেখো, ঢাকা ভার্সিটিতে মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং এর আইটেম হলো ট্রান্সলেশন। কি বললাম? ট্রান্সলেশন। এটা বাংলা থেকে ইংরেজি হতে পারে, আবার ইংরেজি থেকে বাংলা হতে পারে, দুইটাই ভাবে হতে পারে। কমার্সে গত বছর 2 ভাবেই আসছে, আর্টসে শুধু আসছে তোমার ইংরেজি থেকে বাংলায়। সো তোমাদের জন্য সবগুলো ইম্পর্টেন্ট, রাইটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো পাংচুয়েশন মার্কস, সিলেবাসে আছে, পরীক্ষায় আসে নাই, আসলেও আসতে পারে, বাট টেক্সট বইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইথ ক্লু আসছে টেক্সট বই থেকে, উইথ ক্লু এবং উইদাউট ক্লু টেক্সট বই থেকেও আসতে পারে, টেক্সট বইয়ের বাইরে থেকেও আসতে পারে। সো ইটস আ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক ফর ইউ। আচ্ছা, আরেকটা আইটেম হলো রাইটিং এর সেন্টেন্স মেকিং, বাক্য তৈরি করা। তো তোমরা যারা আসো সেন্টেন্স মেকিং, তোমরা অনেকেই কিন্তু একটা ওয়ার্ড দিলে পরে ধরো সেন্টেন্স তৈরি করতে পারবা না। ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম সাকাম, সাকাম শব্দের অর্থ কি? তোমরা ধরো দিয়ে দিলে একটা বিষয়, কিন্তু ধরো সাকাম ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, এই টাইপের মানে হচ্ছে বাজে সেন্টেন্স করা যাবে না, কারণ টিচার জানে তো ইংরেজি ওয়ার্ড, তোমাকে লিখতে হবে এইটার সাথে রিলেটেড। যেমন ধরো হচ্ছে দিস ইজ দ্য তোমার হচ্ছে সেন্টেন্সে তোমাদের এডুকেশন যে ইউনিট 6 এ আছে, দ্য পাথ টু হায়ার এডুকেশন, এই চ্যাপ্টারে আছে।
সো এরকম ভাবে ভালোভাবে পড়বা এন্ড দেন পরবর্তী দেখো সেন্টেন্স ট্রান্সলেশন, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাইটিং এর একদম লাস্ট টপিক, এটা থেকে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হইতে পারে তোমাদের রাইটিং পার্টে। সো আমি তোমাদের মোটামুটি ভাবে গ্রামার বললাম, মেমোরি পার্ট বললাম, প্লাস রাইটিং বললাম। একটা বিষয় বাদ রাখছি, সেটা হলো টেক্সট বুক। এখন দেখো তোমাদের 15টা ইউনিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গত বছর রিটেন কোশ্চেন যদি লক্ষ্য করো, আর্টসের প্রায় হুবহু কমন। আর্টসের প্রায় কি হুবহু কমন তোমার আসছে কোথা থেকে? আচ্ছা, আর্টসের প্রশ্নের প্রায় হুবহু রিটেনের একদম 20 মার্কের 20 মার্কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে। তো দেখো কোন জায়গা থেকে আসছিল, ওই যে এনভায়রনমেন্ট এন্ড নেচার, ওই যে তোমাদের কি মানে হচ্ছে পলিউশন থেকে, পানি দূষণ থেকে আসছে, দ্য রাইম অফ অ্যানসাইন্ট মেরিনার। তো টেক্সট বইয়ের কোশ্চেনগুলো দেখো, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রশ্ন হয়েছে 16টা, তার মধ্যে 8 থেকে 9টা প্রশ্ন হুবহু টেক্সট বুক থেকে। আমি অবশ্যই বলবো তোমরা টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং, প্রত্যেকটা পার্ট অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব প্লাস স্পেলিং গুলা তোমরা বাসায় বাসায় বসে বসে প্রত্যেকটা ইউনিট ভালোভাবে শেষ করবা, নাহলে যারা আর্টসের স্টুডেন্ট টেক্সট বই পড়া ছাড়া কিন্তু তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবে না, এটা গ্যারান্টেড। সো আমি তোমাদের রিকোয়েস্ট করব, যারা আর্টসের স্টুডেন্ট আসো, এখন ধরো একটা কোশ্চেন কিভাবে হবে টেক্সট বই থেকে। ধরো আমি তোমাদের একটা প্রশ্ন বলি যে দ্য হিস্ট্রি অফ দ্য বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ ড্যাশ পিপল। এখন এখানে আর্টিকেল কি বসবে? জেনারেলি পিপুলের আগে, পিপুল একটা প্লুরাল নাউন, তার আগে কিন্তু কখনোই এ বসে না, নাইলে দি বসবে নাই ক্রস। কিন্তু তোমাদের টেক্সট বই যদি বের করো, এখন টেক্সট বইটা বের করো, দেখো তোমাদের টেক্সট বইয়ে আছে যে দ্য হিস্ট্রি অফ দ্য বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ আ পিপুল, মানে আ পিপুল মানে আ নেশন, একটা জাতিকে বোঝানো হচ্ছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে প্রশ্ন করা হবে খুবই কনফিউজিং কোশ্চেন, তোমাদের আনসার করতে একটু কষ্ট হবে। সো আমি আশা রাখবো তোমরা প্রত্যেকটা লাইনে, গত বছর প্রশ্ন আসছিল কি অরফিয়াস প্যারেন্টস ওয়্যার, অরফিয়াস চ্যাপ্টার যদি কেউ না পড়ো জীবনে আনসার করতে পারবে না রাইটলি। সো অরফিয়াস প্যারেন্টস ওয়্যার, এটা অল্প জায়গায় আছে, আমি আশা রাখি ইনশাআল্লাহ তোমরা এগুলা দেখবা। যারা কমার্সের আছো তোমাদেরও বলি, তোমরা যদি 18 সালের প্রশ্ন দেখো কোশ্চেন ব্যাংক ঢাকা ভার্সিটিতে, তোমাদের যে প্যাসেজটা দিয়েছিল হুবহু টেক্সট বই থেকে তুলে দেয়া। কোন জায়গা থেকে? ফক মিউজিক থেকেও হুবহু প্যাসেজ তুলে দিয়েছিল, সিং কম্প্রিহেনশন। সো এই বছর যে দিবে না এমন কিন্তু কোনো কথা নাই, তোমাদের স্পেলিং গুলো টেক্সট বই থেকে দেয়। সো এরকম ভাবে টেক্সট বইগুলো আমি আশা রাখি ঢাবির স্পেশালি খ ইউনিটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমার হলো গ ইউনিট এবং ঘ ইউনিটের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পড়তে হবে, পড়লে তোমার ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। সো এটাই ছিল মোটামুটি ভাবে তোমাদের ইংলিশ সাজেশন, যে তোমরা এখন কিভাবে ইনশাআল্লাহ পড়াশোনা করবা। এখন আমি বলি, আর বাংলার ক্ষেত্রে বলি, বাংলার বিষয়টা তোমরা দেখবা যে বাংলা যে টপিকগুলো আছে তোমরা টেক্সট বইগুলা, আমি সবসময় অলওয়েজ টেক্সট বুককে ফলো করে আমি বলি যে টেক্সট বই, কারণ টেক্সট বই না পড়লে পরে তোমার চান্স প্রায় 50% হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি ভালোভাবে পড়তে পারো এবং এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারো। সো টেক্সট বইগুলা যেমন ধরো গদ্য এবং পদ্য 12-24টা প্লাস সহপাঠ, এইটা 9-10 এর বোর্ড বইটা, এবং কোশ্চেন ব্যাংকের বাংলাগুলা, এটা ইনশাআল্লাহ ভালোভাবে পড়লে আশা রাখি যে তোমার বাংলা প্রিপারেশনগুলো হয়ে যাবে। জিকের জন্য বলি, সাধারণ জ্ঞানটা তোমাদের রবিউ স্যার আছে, স্যারের যে বইগুলো আছে প্লাস স্যার তোমাদের যেভাবে বলেন সেভাবে ইনশাআল্লাহ তোমরা পড়ো। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তোমরা যে কোচিং এ পড়েছো বা যে প্রাইভেটে পড়েছো, সেই প্রাইভেটের প্রথমত কোশ্চেন ব্যাংকগুলো কমপ্লিট করবা, প্লাস সেই কোচিং এর শীটগুলো কমপ্লিট করবা। জাস্ট একটা কাজ করবা এক্সট্রা, সেটা হচ্ছে যে ধরো কোশ্চেন যেগুলো করবে প্রত্যেক মাসের তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের 1 থেকে 7 পেজ, সব পেজ পড়ার দরকার নাই, 1 থেকে 7 নাম্বার পেজ পড়লেই তুমি ইনশাআল্লাহ আপডেটগুলো জানতে পারবা। রিসেন্ট কোশ্চেন কিছু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেগুলো তুমি এখান থেকে পাবা। সো এইগুলা ইনশাআল্লাহ আশা রাখি যে এইগুলা তুমি ভালোভাবে পড়লে পরে তোমরা ভালোভাবে ইনশাআল্লাহ করতে পারবা, কমপ্লিট করতে পারবা। আচ্ছা, এখন আমি লাস্টে আর কিছু কথা বলে তোমাদের শেষ করব, সেটা হচ্ছে
দেখো, এই যে মাত্র 20 থেকে 22টা দিন সময় তোমার লাইফ ডিসাইড করে দিবে যে তুমি কোথায় থাকবা। মানে এই সময়টা তোমাকে ডিসাইড করে দিবে তুমি কোন জায়গায় থাকবা, কোন বিশ্ববিদ্যালয়ে যাবা, কোথায় যাবা। দেখো, আমরা যারা ঢাকা ভার্সিটিতে আসছি বা আমাদের ছোট ভাই বোন যারা ঢাকা ভার্সিটিতে আসছে, এরা এদের লাইফে অনেক কষ্ট করে গেছে। তুমি নিজের জায়গা থেকে চিন্তা করো, আমি পরিশ্রম না করে এই অবস্থায় আমরা নিজেরা কেউ আসতে পারি নাই, তাহলে তুমি কিভাবে এখন আসতে পারবা? এখন তোমার প্রত্যেকটা সেকেন্ড প্ল্যানিং অনুযায়ী পড়াশোনা করতে হবে। আমি জেনারেলি আমি নিজে যে প্ল্যানিংটা ফলো করি তোমাদের সাথে শেয়ার করতেছি। ধরো তোমার সময় আছে হলো 20 দিন, তো তুমি এই 20 দিন সময়টাকে 3টা সাবজেক্টে ভাগ করবা। কিভাবে? তুমি আজকে টার্গেট নিবা যে আমি 2 দিনের মধ্যে বাংলা গদ্য এবং পদ্য শেষ করব। 2 দিনের মধ্যে একদিন গদ্য পড়বো পুরোটা, একদিন পদ্য পড়বো পুরোটা, একদম ভালোভাবে শেষ করব। আর একদিন কি পড়বো? সহপাঠ। একদিন কি পড়বো? গ্রামার বা 2 দিন গ্রামার। মানে তুমি 4 দিন সর্বোচ্চ বড় জোর, মানে তুমি যেটা প্ল্যানিং নিবা। এখন কিন্তু তোমার এই সময় নাই যে তুমি আলাদাভাবে করবা যে আমি অনেক টাইম আছে, আমি অনেক সময় নিব। তুমি টাইম নিবা, আজকে টার্গেট নিবা আমি গদ্য শেষ করব। তোমার টাইমের আগে পড়াশোনা শেষ করতে হবে। আচ্ছা, এইভাবে বাংলাটা শেষ করো। ইংরেজির বিষয়টা বলি, তোমাদের অলরেডি পড়া আছে, গাইড পড়ো, টিচারের কাছ থেকে নোট পড়ো। তোমাদের টার্গেট থাকবে যে গ্রামারটা 1 থেকে 2 দিনে শেষ করা। মেমোরি পার্টটা ধরো প্রায় প্রত্যেক দিনে রাখা। ধরো 4 দিন যদি টাইম নাও, 4 দিনের মধ্যেই তোমার মেমোরি পার্টটা শেষ করা। প্লাস টেক্সট বই, এই শেষ মুহূর্তে টেক্সট বই পড়া আছে, টেক্সট বই যদি পড়ে লাইন দাগানো থাকে তোমরা লাইনগুলো ভালোভাবে দেখবা পরীক্ষার আগে। বাট এখন চেষ্টা করবে 1 থেকে 2 দিনের মধ্যে তোমার টেক্সট বইটা পুরোটা শেষ করা। কারণ বলা যায় না কোন লাইন থেকে আজকের এই পড়াটাও তোমার পরীক্ষার হলে তোমার কাজে লাগতে পারে। সো তুমি ধরো গ্রামার একদিন পড়লা, টেক্সট বই একদিন পড়লা, মেমোরি পার্ট একদিন পড়লা, বা 2 দিন, সর্বোচ্চ 3 থেকে তুমি 4 থেকে 5 দিন টাইম নিলা। মানে ওদিকে বাংলায় 5 দিন, ইংরেজিতে 5 দিন। আচ্ছা, সাধারণ জ্ঞান তুমি বাংলাদেশ বিষয়গুলি 2 দিন পড়ো, আন্তর্জাতিক বিষয়গুলি 2 দিন পড়ো, এবং যে রিসেন্ট টাইমগুলো আছে এই বিষয়গুলো তুমি 3-4 দিন পড়তে পারো, সরি 1 দিন পড়তে পারো বা 2 দিন পড়তে পারো। এইভাবে 5 বা 6 দিন, 16 দিনের মধ্যে। প্লাস আরো 2-1 দিন কোশ্চেন ব্যাংকগুলো তুমি পড়লা, 2 দিন মিলে সবগুলা বিসিএস কোশ্চেন, ইউনিট। তার মানে তুমি যদি এইভাবে স্টপ করে একটু এইভাবে যদি ধরো করতে পারো যে মোটামুটি ভাবে যেভাবে বললাম তুমি যদি প্ল্যানিং অনুযায়ী করতে পারো, তাহলে দেখবা যে ইনশাআল্লাহ তোমার পরীক্ষার 2 দিনের আগেই তোমার সিলেবাস তুমি ইনশাআল্লাহ রিভাইজ দিতে পারতেছো। সো দেখা যাক তোমরা এখন কি করবা। তোমাদের এখন কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের আনসারগুলো দেওয়ার। কোশ্চেন করতেছো ওরা? তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, তাহলে আমাকে বলো, আমি চেষ্টা করতেছি। ফোনটা করো, ক্যামেরা ঘুরাই দাও। আচ্ছা, তোমাদের কোশ্চেন থাকলে তোমরা একটু কাইন্ডলি বলো, যে আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের আনসারগুলো দেওয়ার। তোমরা সবাই তোমাদের কোশ্চেনের এগুলো করো। আচ্ছা, আমার ক্যামেরাটা খুব বেশি ভালো না, তো তোমরা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ঢাকা ভার্সিটি নিয়ে। আচ্ছা, তুমি টেক্সট বই আগে পড়োনি ভালোভাবে, এখন কিভাবে শুরু করব? আচ্ছা, বি ইউনিট। আচ্ছা, যারা বি ইউনিটের আছো তুমি টেক্সট বইটা আসলে পড়ো নাই, কিন্তু সত্য কথা বলতে কি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখো, যে ঢাকা ভার্সিটি প্রিভিয়াস কোশ্চেন যতগুলো আছে তুমি সবগুলা কোশ্চেনই কিন্তু তোমাদের টেক্সট বই থেকে আসছে। তাহলে এখন কি করবা? তোমার উচিত হবে হচ্ছে প্রত্যেকটা টেক্সট বই অন্তত পক্ষে তুমি 2 দিন টাইম নাও। তুমি শুরু করলা সকাল থেকে, তোমার টার্গেট থাকবে যে আমি আজকে 7টা ইউনিট পড়বো। এখন তো তুমি চাইলেও শেষ করতে পারবে না একবারে, তোমার টার্গেট থাকবে আমি 7টা ইউনিট আজকে পড়বো এবং বাকি ইউনিটগুলো পরের দিন পড়বো। তুমি একবার পড়ো। আচ্ছা, এই বিষয়গুলো তোমার জন্য খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। সো আমি দেখো আমার এখানকার স্টুডেন্ট, মানে আমার প্রাইভেটের অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটিতে আছে,
যারা একমাত্র অনেক ভালো করছে অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গত বছর আমার প্রাইভেট ব্যাচ থেকে প্রায় 15-20 জন ঢাকা দিতে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে। এদের একটা কারণ হচ্ছে এরা টেক্সট বই থেকে খুবই ভালো করছে। আমার প্রত্যেকটা স্টুডেন্টে যারা আছে আমি টেক্সট বইটা অলওয়েজ ট্রাই করি পড়ানোর, যে A to Z কোথা থেকে প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন হবে, পুরোটাই। আচ্ছা, এই জন্যই তুমি আপনি একটু সময় নাও, ভালোভাবে চেষ্টা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছো, সেন্টেন্স মেকিং এ যে ওয়ার্ড দেওয়া হবে সেটা পার্টস অফ স্পিচ পরিবর্তন করে লেখা যাবে কিনা। শোনো, ধরো একটা ভার্ব আছে, আমি লিখলাম হলো লার্ন, অথবা ডিড, ডু আছে। তো তুমি যদি এই ভার্ব হিসেবে আসে, ভার্বের ফর্ম তুমি চাইলে চেঞ্জ করতে পারো, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। তবে চেষ্টা করবা, তুমি যদি আই ডিড দ্য ওয়ার্কই লিখতে পারো, তাহলে আই ডু দ্য ওয়ার্ক কেন লিখতে পারবা না? মানে ভার্বের যে ফরমেশন থাকবে, পার্টস অফ স্পিচের যে ফরমেশনটা থাকবে, তোমার চেষ্টা করতে হবে ওই ফরমেশনটাই লেখার। আরেকটা বিষয়, যদি নাউন আসে অ্যাডজেক্টিভ না করাটা, এটা হচ্ছে সবচেয়ে ভালো। কিন্তু তুমি যদি কোনোভাবে ধরো হচ্ছে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দাও, টিচার কিন্তু চাইলে কাটা দিতে পারে। আমি যতগুলা কোশ্চেন দেখেছি, গাইড বই দেখেছি, তারা পার্টস অফ স্পিচ যেমন আছে ঠিক সেভাবেই রাখছে। সো আমি বলবো যে পার্টস অফ স্পিচগত পরিবর্তন না করাটা বুদ্ধিমানের কাজ হবে। তুমি অবশ্যই চেষ্টা করবা পার্টস অফ স্পিচগত পরিবর্তনগুলা চেঞ্জ না করার, যেমন আছে সেভাবেই লেখার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ইংলিশ ইম্পর্টেন্ট টপিক। ভাইয়া আমি অলরেডি ইংলিশ ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের বলে দিয়েছি। ইংলিশ ইম্পর্টেন্ট টপিক, ধরো তোমার একটা বিষয় দেখো, অ্যাডমিশন টেস্ট, এটা হলো তুমি কোন বিষয়গুলো বাদ দিবা। তোমার কিন্তু এখন এত সময় নেই তুমি সম্পূর্ণটা পড়তে পারবা। তুমি কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবা যে তোমার কিছু প্রশ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন, যেমন প্রিপোজিশন কমন একটা আইটেম, স্পেলিং কমন একটা আইটেম, তারপরে তোমার হচ্ছে ফিগার অফ স্পিচ কমন একটা আইটেম, রাইট ফর্ম ভার্বস কমন একটা আইটেম, আর্টিকেল কমন একটা আইটেম। এরকমভাবে 8-10টা টপিক যদি তুমি পড়ো, দেখবা যে এই আইটেমগুলো একদম কমন আইটেম। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় প্রত্যেক বছর, প্রায় প্রতি বছর এই জায়গা থেকে প্রশ্ন হয়। সো তুমি যদি এই আইটেমগুলো একটু ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ ভালো করতে পারবা, আশা রাখি। আচ্ছা, তোমরা প্রশ্ন করো, তোমাদের যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ করতে পারো। আচ্ছা, মানবিকের জন্য আচ্ছা, এখন দেখো প্যারাগ্রাফের বিষয়ে আমাকে একজন প্রশ্ন করেছে, ভাইয়া আমরা আসলে প্যারাগ্রাফ কোথা থেকে পড়বো, কোন প্রশ্নটা পড়বো। একটা বিষয় বলি, সাম্প্রতিক কিন্তু আমি মাত্র 5 থেকে 6টা প্যারাগ্রাফ বলেছি। আমি আবারও বলে দিচ্ছি, তুমি ধরো পদ্মা ব্রিজ পড়লা, তারপর হলো 100 ইয়ার বার্থ সেলিব্রেশন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়লা, এটা কিন্তু বাংলার জন্য পড়তে পারো, ইংরেজির জন্য পড়তে পারো। দেন তুমি পড়লা হলো করোনা ভাইরাসের বিষয়টা, তারপরে মেট্রো রেলটা পড়লা, বা হচ্ছে এই যে বিষয়গুলো আছে। অথবা তুমি কি পড়তে পারো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100তম বর্ষ, মুজিব বর্ষ, করোনা ভাইরাস, অনলাইন এডুকেশন। এই 5টা আমি মনে করি তোমাদের রিসেন্ট টাইমে এই 5টা ইম্পর্টেন্ট। এই 5টা পড়লে পরে আশা রাখি হবে। আর টেক্সট বুকটা, টেক্সট বই থেকে আসলে করতে পারে, তোমাদের প্যারাগ্রাফ করতে পারে। যেমন এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণটা কিন্তু হুবহু দিয়ে দিছে, যে দ্য সিগনিফিকেন্স অফ 7th মার্চ স্পিচ। আমাদের ছেলেমেয়েরা, আমার কাছে গত বছর যারা ছিল এদের কিন্তু ইনশাল্লাহ এক্সাম নিয়েছিলাম এভাবে। সো তোমাদের এই জায়গা থেকে হুবহু প্রশ্ন দিতে পারে, টেক্সট বই থেকে দিতে পারে, আবার রিসেন্ট টাইম থেকে দিতে পারে। আমি আশা রাখি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়বা। আচ্ছা, বিষয়টা হচ্ছে পরবর্তী কোশ্চেন, সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স মিনিং, আচ্ছা মেকিং যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে সেগুলো পার্টস অফ স্পিচ চেঞ্জ করা যাবে কিনা, আমি অলরেডি বলেছি ওইটা। আচ্ছা, সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক রেখে বানাই দিলে কি হবে কিনা। ভাইয়া বিষয়টা হলো, ধরো সাবজেক্ট প্লাস ভার্ব রেখে বানাই দিলে হবে না। হবে না এই জন্যই, ধরো আমি বললাম একটা ওয়ার্ড বললাম, ধরো হচ্ছে
ইমানসিপেশন, তো তুমি যদি বলো যে ইমানসিপেশন ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, এটা কিন্তু ইংরেজি ওয়ার্ড, এটা কিন্তু ভুল হবে না। কিন্তু টিচার কিন্তু জানতে চাইছে যে ইমানসিপেশন ওয়ার্ডটা দিয়ে তুমি এক্সাক্ট কোনো একটা সেন্টেন্স তৈরি করতে পারো কিনা। সো তুমি ধরো যদি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারো সাবজেক্ট প্লাস ফাইনাইট মানে ভার্ব দিয়ে এবং রিলেটেড এই টাইপের, না যে ইংলিশ ধরো তোমার ইমানসিপেশন ইজ এন ইংলিশ ওয়ার্ড অথবা আই নো দ্য মিনিং অফ ইমানসিপেশন, এইগুলা দিলে কিন্তু 100% কাটা দিবে, এটা নিশ্চিত থাকো। মানে মনের ভুলেও এই টাইপের আনসার করা যাবে না, তোমরা মাথায় রাখবা এই টাইপের আনসার করা যাবে না। সো যে প্রশ্নটাই আনসার লেখো তোমাকে চেষ্টা করতে হবে যে একটা মিনিংফুল সেন্টেন্স করা, সহজ সেন্টেন্স করো সমস্যা নাই, বাট এই টাইপের করো না যেটা ইংলিশ ওয়ার্ড, এটা ফার্সি ওয়ার্ড, টিচার জানে এগুলা করা যাবে না। আচ্ছা, পরবর্তীটা জিকে তে মোটামুটি মার্ক পাই, তবে বাংলা ইংরেজিতে আলহামদুলিল্লাহ, এতে কি কোনো সমস্যা হবে? আচ্ছা ভাইয়া বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলা সবসময় একটা স্ট্যান্ডার্ড মান ফলো করা হয় এবং ধরো হচ্ছে চান্স পাওয়ার জন্য তোমাকে সবগুলাই ভালো করতে হবে, তবে যদি তুমি সাবজেক্ট ভালো পেতে চাও ইংরেজিটাই তোমার আলাদা মার্কস তোমার আছে, ইংরেজি এবং বাংলাতে আলাদা কন্ডিশনাল মার্কস আছে। তার মানে ইংরেজি এবং বাংলায় আলাদা কন্ডিশনাল মার্কস তোমাকে ক্যারি করেই চান্স পাইতে হবে। কেউ যদি লতে চান্স পেতে চাও তাকে 100% 100-র মধ্যে থাকতে হবে। আবারও বলি, তুমি লতে পড়তে চাইলে তোমার 100% 100-র মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু তুমি লতে চান্স পাবা না। আবার ধরো তুমি আইআরএ পড়তে চাইলেও সেম অবস্থা, 200-300-র মধ্যে থাকতে হবে। ডেভেলপমেন্ট স্টাডিজে পড়তে চাইলে এই বিষয়গুলা, যারা ভালো সাবজেক্টে পড়তে চাও পজিশন 100% তোমাদের শুরুর দিকে রাখতে হবে, তাইলে ইনশাল্লাহ চান্স পাবা। আচ্ছা, এখন দেখো আমি পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, তোমরা কোশ্চেন করো, তোমাদের যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আমি আসলে কোশ্চেনগুলাই ভালোভাবে পড়তে পারতেছি না, চলে যাচ্ছে। আচ্ছা, লাস্ট সময়টায় গ্রামারের জন্য কোন কোন আইটেমগুলো একদম না পড়লেই নয়, কোন কোন আইটেমগুলো বলি। গ্রামারের জন্য তুমি ধরো কোনোভাবেই নাউন বাদ দিতে পারবা না, প্রোনাউন বাদ দিতে পারবা না, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, অ্যান্ড স্পেশালি ধরো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব তুমি বাদ দিতে পারবা কোনগুলো, এইগুলো আগে সিলেক্ট করো। ধরো নাউন পড়তে হবে, প্রোনাউন পড়তে হবে, এগুলো তো কমন আইটেম ভাই, তোমরা এটা জানোই। প্রিপোজিশনটা মাস্ট ইম্পর্টেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব মাস্ট ইম্পর্টেন্ট, আর্টিকেল মানে হচ্ছে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, সরি আমরা একটা স্পেলিংয়ের জন্য, মানে রাইট ফর্ম অফ ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট, তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট, দেন আর্টিকেল মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার কি ফিগার অফ স্পিচ মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিকগুলো মাস্ট বি তোমাকে পড়তেই হবে, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আচ্ছা সো তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো, আমি হচ্ছে চেষ্টা করব শেষ করার। আমি হয়তো খুব বেশি টাইম না ভাইয়া, ভর্তি পরীক্ষার আগের দিন রাতে পৌঁছতে। আচ্ছা ধন্যবাদ। ভর্তি পরীক্ষার আগের দিন আসলে কিভাবে প্রিপারেশন নেবে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলি। আমি ঢাকা ভার্সিটিতে যেদিন পরীক্ষা দিতে যাই, আমি জিয়া হলে ছিলাম, তো আমার বড় ভাই ধরো উনিও ঢাকা ভার্সিটির আমার টিচার, প্লাস হচ্ছে এখন আমার বড় ভাই আমার রুমমেট বলতে পারো। তো আমি ঢাকা ভার্সিটিতে গেলাম, ভাই আমাকে একটু পড়তে দেয় নাই, বলছে যে না তোমার ঢাকা এখন আজকে কোনো পড়া লাগবে না, এতদিন কি করলা, মানে তোমার পরীক্ষার আগের রাত্রে পড়তে হবে, এতদিন তুমি কি করলা, তোমার ঢাকা ভার্সিটির জন্য ইনশাল্লাহ যা পড়ছো তোমার প্রিপারেশনের জন্য এটাই এনাফ। শোনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আগের রাত্রের জন্য আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় তোমার মাথাটাকে কুল রাখা, ঠান্ডা রাখা। আর বিষয়টা হচ্ছে দেখো, তুমি প্রিপারেশন, তোমার ফুল প্রিপারেশন তুমি 1-2 দিন আগেই শেষ করে ফেলবা ভাই। তুমি তোমার প্রিপারেশন ট্রাই করবা 1 দিন বা 2 দিন আগেই কমপ্লিট করে রাখা, এবং যতটুকু রিল্যাক্স। শোনো, পরীক্ষার হলে সম্পূর্ণ পড়ে গিয়ে অনেক ছেলেমেয়ে খারাপ করবে, কেন খারাপ করবে, ফুল অনেক কমন পাওয়ার পরেও। এটা হচ্ছে অ্যাডমিশনের ওই টাইমটুকু, মানে ক্লাসের ওই টাইমটুকু নিজেরা ধৈর্য ধরে না থাকতে পারার, মানে নিজের মাথাটাকে কুল না রাখতে পারার জন্য। মানে তুমি যদি তোমার মাথাটাকে কুল না রাখতে পারো তাহলে তো হবে না, তোমার মাথাটাকে অবশ্যই কি করতে হবে, কুল রাখতে হবে। সো তুমি নিজের মাথাটাকে ঠান্ডা রেখে তুমি যদি ধরো পড়াশোনা করতে পারো, আশা রাখি ইনশাল্লাহ অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পারবা।
আমার অনেক ক্ষেত্রে হয় ধরো পরীক্ষার হলে গিয়ে ধরো পড়াশোনা শুরু করে দাও, অনেক দেখো শোনো, দেখবা পরীক্ষার হল থেকে বের হয়ে অনেক ছেলে মেয়ে বলবে আমার 100টাই কমন। তুমি নিশ্চিত থাকো ওই ছেলে চান্স পাবে না, নিশ্চিত থাকো, আমি লিখে দিতে পারি। কারণ হচ্ছে যারা ভালো চান্স পাওয়ার এরা কখনোই তোমার এরকম করবে না। তুমি দেখবা যে তোমার কয়টা হয়েছে, এক্স্যাক্টলি কয়টা হয়েছে, তোমার সম্পূর্ণটা রাইট করা দরকার নেই, তবে মাথায় রাখবা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষায় তোমার চেষ্টা করবা যে অ্যাটলিস্ট 70% কোশ্চেন আনসার করা, 70% কোশ্চেন আনসার করা। সো এই বিষয়টা অলওয়েজ মাথায় রাখবা, 70% কোশ্চেন আনসার না করতে পারলে ই করতে পারবা না। আচ্ছা, সেন্টেন্সের মেকিং এর ওয়ার্ডের অর্থ না জানা থাকলে কি করব? শোনো, সেন্টেন্সের অর্থ না জানা থাকলে তুমি আসলে সেন্টেন্স তৈরি করবা ওই যে ওইভাবে বললা। তোমাদের অনেক পেজে দেখবা যে বলে যে ওই ওয়ার্ড দিয়ে আই নো দ্য মিনিং অফ ড্যাশ, আই নো দ্য মিনিং অফ ড্যাশ, এই টাইপের। আমি তোমাকে বলতেছি, লিখে দিচ্ছি, জীবনে 1 মার্কসও পাবা না। আমাদের ঢাকা ভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট স্যারদের কথা যে তুমি কখনো 1 মার্কসও পাবা না এই টাইপের কোনো লিখলে, যে আই নো দ্য মিনিং অফ ধরো সাকাম অথবা পারভার্সিটি অথবা এই টাইপের, কখনো 1 মার্কও দিবে না। তুমি শুধু লেখায় তোমার টাইমটা ওয়েস্ট হবে। তুমি যদি না পারো, নিতান্তই না পারো, প্রয়োজন স্কেপ করবা। টিচাররা বাজে মানে এই টাইপের লেখা দেখলে ওই স্টুডেন্ট সম্পর্কে কি হয়, এ ধরো একটা বাজে ইন্টেনশন তৈরি হয়, এর ধরো যে না এই ছেলে আসলেই ফুল কোয়ালিফাইড না, বা হচ্ছে এর ধরো হচ্ছে আউটলাইনটা খুব বেশি একটা ভালো না, বা হচ্ছে মানে কিভাবে লিখতে হয় এর জানা নাই, মানে তোমার সম্পর্কে টিচারের একটা বাজে আইডিয়া তৈরি হয়ে যাবে। স্পেলিং এর জন্য আলাদা কোনো বই পড়া লাগবে কিনা? ভাই আমি বলি, দেখো তোমাদের শীট আছে কোচিং এর, আমি পার্সোনালি প্রেফার করি হলো টেক্সট বই। টেক্সট বইয়ের বাইরে ভাই আমি নিজে দেখছি, আমি ধরো 4-5 বছর পড়াচ্ছি, 4 বছর পড়াচ্ছি অ্যাডমিশন, আমি নিজে 1 বছর পড়ছি, দেখছি যে টেক্সট বইয়ের বাইরে থেকে ইনশাল্লাহ আশা রাখি যে তেমন কোনো প্রশ্ন হয় না স্পেলিং থেকে অন্তত। তোমরা মেডিকেলের কোশ্চেন ব্যাংক দেখো, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখো, প্রত্যেক বছরের কোশ্চেন ইনশাল্লাহ আশা রাখা যায় টেক্সট বই থেকে আসে। আচ্ছা ভাইয়া, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেতে কতর মধ্যে থাকতে হবে? তুমি যদি 500-600-র মধ্যে থাকো ইনশাল্লাহ আশা রাখি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে যাবা। মানে 500-র মধ্যে থাকলে আশা রাখি ইনশাল্লাহ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজিলি পেয়ে যাবা। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সো আলহামদুলিল্লাহ তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসল কথা কি, আমি একটু বলি, আমার ফোনটা নষ্ট, ওই জন্যই আমি তোমাদের ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, আর ওই জন্যই হচ্ছে আমি এক্সট্রিমলি সরি। তারপরে আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু তোমাদের একটু সাজেশন দেওয়ার, আর তোমাদের স্যাররা অলরেডি তোমাদের ভালো ভালো সাজেশন দিয়েছেন। আর স্পেশালি আমি অবশ্যই বলবো তোমাদের রবিউল স্যার, অবশ্যই সে একজন ভালো মেন্টর তোমাদের, এবং ভালো একজন মানুষ অবশ্যই। আচ্ছা, আমাদের বাংলা দ্বিতীয় রাইটিং সাইটের গুলো কি কি থাকে? বাংলা রাইটিং সাইটে ভাই আমি আসলে বাংলা পড়াই না, বাট তোমার রবিউল স্যারকে একটু বইলো যে রাইটিং পার্টে, তবে হচ্ছে আমি আউটলাইনটা বেসিক্যালি দিয়ে দিই, কিন্তু আমি আজকে আসলে ওইটা নিয়ে আসি নাই। আমি আউটলাইনটা যদি পসিবল হয় আমি পরে তোমাদের রবিউল স্যারের কাছে দিয়ে দেবো যে বাংলা সেন্টেন্স মানে হলো অ্যাডমিশনের জন্য তোমাদের কি কি কোন কোন আইটেম থেকে প্রশ্ন আসে রাইটিংয়ে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা, ঘ ইউনিটের জন্য তোমার টেক্সট বই কতটুকু ইম্পর্টেন্ট? বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার বাংলা বইটা তো 100% ইম্পর্টেন্ট, এটা নিঃসন্দেহে কোনো কথাই থাকবে না। আচ্ছা, মানে বাংলা বইটা 100% ইম্পর্টেন্ট, যারা ধরো মানে ঘ ইউনিটে পরীক্ষা দেবে বাংলা বইটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দেন টেক্সট বইটা স্পেশালি তোমাদের ধরো সেন্টেন্স মেকিংগুলো বা ওয়ার্ড মিনিংগুলো এই টাইপেরগুলো টেক্সট বই থেকে আসবে, অ্যান্ড এটা মনে করতে পারো 50% ইম্পর্টেন্ট, বাট হচ্ছে খ ইউনিটের জন্য এটা বাইবেল। যারা খ ইউনিটের স্টুডেন্ট আসো তাদের জন্য এটা বাইবেল, তারা ইনশাল্লাহ এটাই করতে পারবা, মানে তারা অবশ্যই ভালোভাবে পড়বা। আর যারা ঘ ইউনিটে আসো তোমাদের বলি, তোমাদের গুচ্ছতে যে প্রশ্নগুলো হবে টেক্সট বুক রিলেটেড হবে। এই কথাগুলা বললাম, আজকের কথাগুলা অ্যাডমিশনের পরের দিন বা অ্যাডমিশনের দিন পরীক্ষা দিয়ে এসে একটু যাচাই করে নিও যে ভাইয়া যে কথাগুলা বলছে আদৌ কথাগুলো সত্যি কিনা। কারণ যে আমরা ধরো এতদিন পরীক্ষা নিচ্ছি, এতদিন ক্লাস নিচ্ছি, আমাদের ছেলে মেয়েরা যারা যাচ্ছে টেক্সট বইটা আমরা অলওয়েজ ফোকাস করি। আমরা গতানুগতিক কোচিংয়ের মতো কখনোই বলবো না তোমাদের টেক্সট বই পড়তে হবে না, টেক্সট বই না পড়েই তোমরা চান্স পাবা, এটা আমি নিশ্চিত বলতে পারি। তুমি যদি ভাই
ঢাবিতে চান্স পেতে চাও, টপ করতে চাও, র্যাঙ্ক করতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। আচ্ছা, ইম্পর্টেন্ট প্যাসেজগুলো যদি একটু বলতেন ভাইয়া। ইংলিশের বিষয়টা বলি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ইংলিশের টেক্সট ইম্পর্টেন্ট টপিক বলতে কি আসলে অ্যাডমিশন যে কোনো টপিক থেকে প্রশ্ন বলতে পারে। যেমন ধরো গত বছর একটা প্রশ্ন করেছিল হচ্ছে অরফিয়াস প্যারেন্টস ওয়্যার, অরফিয়াসের বাবা মায়ের নাম কি। তুমি যদি ইম্পর্টেন্ট টপিক ধরো প্যাসেজ পড়তে যাও, জীবনে এই প্রশ্নে আনসার পাবে না, জীবনেও না। তবে হ্যাঁ, কিছু টপিক আছে ইম্পর্টেন্ট, যে টপিকগুলো কমন একটা প্রশ্ন এগুলো থেকে আসতে পারে, এই বিষয়গুলো তুমি দেখতে পারো। তবে ভাইয়া আমি বলবো যে তোমার পূর্ণাঙ্গ বই পড়াই উচিত সময় করে। আচ্ছা, এখন হচ্ছে ভাই ইম্পর্টেন্ট প্যাসেজগুলো যদি একটু বলতেন। এখন ধরো প্রচুর টপিক, 15টা ইউনিট, 57টা টপিক। তোমাদের 15টা ইউনিটে 57টা টপিক, এত শর্ট টাইমে বলা সম্ভব না ভাইয়া। আচ্ছা, দেন হলো আমি প্রাইভেট পড়বো, কোনো সমস্যা হবে কিনা? প্রাইভেটে পড়লে ভাইয়া কোনো সমস্যা নাই। তুমি ধরো বাংলাদেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো, সব জায়গা থেকে ইনশাল্লাহ ভালো করতে পারবা। আমি অলওয়েজ একটা কথা বলি, আমি সবসময় একটা কথা বলি, ভালোরা সব জায়গা থেকে আলো ছড়ায়। তুমি যদি ভালো হও, তুমি সব জায়গা থেকে ভালো করতে পারবা। এটা আমার ধরো পার্সোনাল কথা, যে তুমি ভালো হলে পরে ইনশাল্লাহ সব জায়গা থেকে ভালো করতে পারবা। তুমি প্রাইভেটে পড়ো, পাবলিকে পড়ো, ইটস নট দ্য ফ্যাক্ট। দ্যাট ফ্যাক্ট ইজ দ্যাট হাউ মাচ ইউ নো, তুমি কতটুকু জানো, এটা হলো ইম্পর্টেন্ট। তোমার জানাটা হলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইংলিশ টেক্সট বই ভালোভাবে পড়লে কি ইংরেজি রিটেনের জন্য অন্য কিছু পড়তে হবে? ভাইয়া আমি রিটেনের সিলেবাসটা অলরেডি বলে দিয়েছি, তোমাদের রিটেনে কী কী বিষয় থেকে প্রশ্ন হবে, এই টপিকগুলোর মধ্যে পড়তে হবে। এখন রিটেন টেক্সট বইয়ের বাইরেও আরও অনেক বিষয় থেকে প্রশ্ন হবে, যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে। নাইলে ধরো ইনশাল্লাহ তোমাদের হচ্ছে আশানুরূপ ভালো করতে পারবে না, কারণ টেক্সট বইতে কিন্তু সব টপিক নাই। তবে আমি বলি ম্যাক্সিমাম টপিকগুলো গত বছর রিটেনে প্রায় সম্পূর্ণ কোশ্চেন টেক্সট বই থেকে আসছে। সো আশা করাই যায় তোমরা টেক্সট বইটাগুলো পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারবা। আরও তো বাকিগুলো আছেই। আচ্ছা, গুচ্ছের জন্য টেক্সট বুকটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, গুচ্ছের জন্য টেক্সট বুকটা খুব ইম্পর্টেন্ট। কারণ হলো গুচ্ছের যারা পরিচালক মণ্ডলী আছে, যারা পরীক্ষা নেবে, তারা বলেছে গুচ্ছের জন্য এই টেক্সট বইটা গুরুত্বপূর্ণ। শোনো, এখন আমি লাস্ট, তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো, হয়তো অনেকে প্রশ্ন করনি। তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের বিশেষভাবে ধন্যবাদ। আমার ফোন দিয়ে হয়তো ভালোভাবে আমাকে দেখাও যাচ্ছে না, তারপরে তোমাদের আমি একটু অসুস্থ বলতে পারো। ধরো এই যে আমার এই যে রুমে এসে চলতেছে, পিছনে দেখো, এই যে মানে হচ্ছে আমার গলা ব্যথা হয়ে গেছে। প্রোনাউন রেফারেন্স ভাই ইম্পর্টেন্ট না, প্রোনাউন রেফারেন্স থেকে প্রশ্ন আশা করি হবে না ইনশাল্লাহ। তো হচ্ছে এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নাই, ইনশাল্লাহ আশা করি প্রশ্ন হবে না। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া থাকবে। আমি চাই আমাদের লক্ষ্যটা যে আমাদের ছোট ভাই বোনগুলা আমাদের এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাক, বগুড়া, আমার বাসা পাবনায়। সো সব জায়গা থেকে এলাকার ছোট ভাই বোনগুলা গিয়ে আমাদের উত্তরবঙ্গকে উজ্জ্বল করুক, উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করুক, আমরা এটাই চাই। আর আমি এটা চাইবো যে আমাদের ঢাবিতে তোমরা আমাদের উত্তরবঙ্গ থেকে ফার্স্ট হও, তোমরা নিজেরা ইতিহাস তৈরি করো, তোমাদের ছোট ভাই বোনগুলা তোমাদের থেকে শিখুক, তোমাদের থেকে তারা শিখবে, তোমাদের থেকে তারা জানবে। সো তারা অনেক ভালো করবে। ভাইয়া বিষয়টা হলো টেক্সট বইটা আসলে যথেষ্ট না। আমি তো বললাম ভাইয়া, টেক্সট বইটা আমি বাকি সবগুলা বিষয় পড়ার পরে আমি বলছি, তুমি আর্টসের স্টুডেন্ট হলে টেক্সট বই বাদ দিয়ে পরীক্ষা দিতে যাইও, তাইলে বুঝতে পারবে, আমার কিছুই বলতে হবে না। যদি আর্টসের স্টুডেন্ট হও, টেক্সট বই বাদ দিয়ে অ্যাডমিশন হলে বসো, আর কিছু বলতে হবে না ভাই। টেক্সট বই বাদে অ্যাডমিশনে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে আমাকে একটু দেখাও, আমাকে বইলো, আমাকে ফোন দিও, তোমার জন্য সারপ্রাইজ গিফট থাকবে আমার তরফ থেকে। আমি বললাম বিষয়টা হচ্ছে কি, সবগুলার নলেজই লাগবে ভাই, তোমার সবগুলা বিষয়ের ভালো জ্ঞান লাগবে, বুঝতে পেরেছো? সবগুলা বিষয়ের ভালো জ্ঞান লাগবে। আশা রাখি ইনশাল্লাহ ভালো করতে পারবা। আমরা তোমাদের খারাপ চাই না ভাই, আমরা ঢাকা ভার্সিটিতে যারা আছি কখনোই তোমাদের খারাপ চাই না। আমরা চাই তোমাদের জন্য যেটা ভালো সেটাই, কারণ তুমি ভালো করলে আমার ভালো লাগবে। একদিন দেখা হলে হয়তো তোমার সাথে বসে চা খাইতে পারবো ক্যাম্পাসে বসে।
বুঝতে পেরেছো? সো আমরা চাই তোমাদের ভালো, তোমাদের জন্য যেটা ভালো সেটাই বললাম, বাকিটা তোমার ইচ্ছা, সাজেশন দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি গ্রহণ করবা কি না করবা সেটা তোমাদের ব্যাপার, নিতান্তই তোমাদের ব্যাপার। রাসেল মাহমুদ, অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। আচ্ছা, সো ইনশাল্লাহ। আচ্ছা, নাইমুল, চট্টগ্রাম না, আমরা তো সারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ কল্ড দ্য মিনি বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় মিনি বাংলাদেশ। আমি চাইবো তোমাদের চিটাগং ভার্সিটিতে আমার অনেক স্টুডেন্ট আছে, আমি চিটাগং ইনশাল্লাহ যাব। সো হচ্ছে তোমরা চিটাগং থেকে ভালো করো, সারা বাংলাদেশ থেকে ভালো করো, হিমালয়া সারা বাংলাদেশের কোচিং। সো হচ্ছে তোমরা রবিউল ভাইয়ের জন্য দোয়া করবা, স্যারের জন্য কাজ করবা, নিজেদের জায়গা থেকে আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকতে পারি। সম্ভব হলে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা দিন। অবশ্যই চাইবো সবাই ঢাকা ভার্সিটিতে আসো, আর যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সি ইউ দেন। সে পর্যন্ত ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।